সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজিজ আহমেদ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আর এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ইবাদুল হক, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, আজিজ আহমেদ কলেজ, মুরাদিয়া, দুমকি, পটুয়াখালী। আজকে আমরা নতুন অধ্যায় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে যৌথ মূলধনী কারবার সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় বন্ধুরা, আজকে এখন আমরা জানব যৌথ মূলধনী কারবার কাকে বলে। আমরা সংজ্ঞাটি খুঁজে নিই। কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করে যদি কোনো কারবার সংগঠন গড়ে তোলে তাকে আমরা যৌথ মূলধনী কারবার বলে থাকি। সাধারণ কথায় এটাই বলা যায়, তবে বিভিন্ন মনীষীদের সংজ্ঞা বিশ্লেষণ করলে এর বিস্তারিত আমরা বুঝতে পারব। 1994 সালের যৌথ মূলধনী আইন অনুযায়ী 1994 সালের যৌথ মূলধনী আইনের 2 ঘ ধারায় বলা রয়েছে, আমরা একটু পড়ে লক্ষ্য করি। কোম্পানি বলতে এ আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোম্পানি বা কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝায়। তাহলে কোম্পানি আইনের 1994 সালে বাংলাদেশে বলবৎযোগ্য এই আইনের 2 ঘ ধারায় বলা আছে যে কোম্পানি বলতে এ আইনের অধীনে গঠিত নিবন্ধিত কোনো কোম্পানিকে বোঝাবে। এছাড়াও বিভিন্ন মনীষীদের সংজ্ঞা আছে, যেমন জন মার্শাল রয়েছেন, এলিস হেনি এরা রয়েছেন। 2 মনীষীদের সংজ্ঞা আমরা একটু লক্ষ্য করি। বিচারপতি জন মার্শালের মতে কোম্পানি হল একটি অদৃশ্য, অস্পষ্ট, কৃত্রিম ব্যক্তি সত্তা যা শুধু আইনের ধারণাই অস্তিত্ব লাভ করে। এছাড়া রয়েছে এলিস হেনি, এর মধ্যে রয়েছে কোম্পানি সৃষ্ট এমন একটি কৃত্রিম ব্যক্তি সত্তা যার আলাদাভাবে একটি সাধারণ সিল ও চিরন্তন অস্তিত্ব রয়েছে। তাহলে একটু খেয়াল করবো আমরা, এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের ক্ষেত্রে এটা আইনি কোনো বিধান ছিল না, যেহেতু অংশীদারি কারবারের একটি আইন রয়েছে 1932 সালে, কিন্তু সেখানে বলা ছিল না যে আইন সৃষ্ট কারবারের কথাটি বলা ছিল না। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে একটাই স্পষ্ট প্রতীয়মান হয় যে এই কারবারটা শুরু হয় আইনের মাধ্যমে এবং এর সমাপ্তিও ঘটে বা অবসরও ঘটে আইনের মাধ্যমে। তাই এই কোম্পানিটিকে একটি আইন সিদ্ধ কোম্পানি বলা যায়। তবে যৌথ মূলধনী কোম্পানি হল একটি বিধিবদ্ধ আইন সম্পন্ন কোম্পানি। আমরা যদি এই যৌথ মূলধনী কারবার এর সংজ্ঞাগুলো যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কতিপয় বিষয় আমাদের নজরে আসে। আমরা বোর্ডকে ফলো করি। নাম্বার 1, যৌথ মূলধনী সংগঠন একাধিক লোকের একটি স্বেচ্ছামূলক সংগঠন। আমরা 8 বার রিপিট করছি, এই কোম্পানিটি হলো যৌথ মূলধনী একাধিক লোকের একটি স্বেচ্ছামূলক সংগঠন। অর্থাৎ এই সংগঠনে অনেক লোকের অংশগ্রহণ হয়। যেমন এক মালিকানা কারবারের সদস্য সংখ্যা ছিল 1, অংশীদারি কারবারের সদস্য সংখ্যা ছিল সর্বনিম্ন 2, সাধারণ ব্যবসার ক্ষেত্রে 20 এবং ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ ছিল 10। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে এর সদস্য সংখ্যা নির্ধারণ করা নেই, অর্থাৎ অনেক সদস্য নিয়ে এই কারবার গঠন করা যায়। তাই এটাকে বলা আছে যে এটি একটি একাধিক লোকের একটা স্বেচ্ছামূলক সংগঠন। এরপরে আমরা যদি দ্বিতীয়টি লক্ষ্য করি, এটি আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তিত্ব সম্পন্ন বা ব্যক্তি সত্তা সম্পন্ন একটি স্বাধীন সংগঠন। আমরা যেমন এক মালিকানা কারবারও স্বাধীন, তারপর অংশীদারি কারবার এক্ষেত্রে একটু স্বাধীনতা কম, কিন্তু যৌথ মূলধনী কোম্পানিকে বলা হয় একটি স্বাধীন সংগঠন। অর্থাৎ তার আইন কানুন 1994 সালে যে বিধিবিধান রয়েছে
তাই এই বিধিবিধানের মধ্যে এই সংগঠনকে অনেক ক্ষেত্রে স্বাধীন করা আছে। এরপরে যদি আমরা লক্ষ্য করি, এই সংগঠনের শেয়ার মালিকদের দ্বারা সীমাবদ্ধ থাকে, অর্থাৎ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ একজন ব্যক্তি যতগুলো শেয়ার ক্রয় করবেন তিনি ওই কারবারে অতটা অংশেরই মালিক হবেন। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি, যৌথ মূলধনী কারবারের যদি শেয়ার সংখ্যা 2 লাখ হয় এবং তার মূল্য নির্ধারণ করা থাকে 200 টাকা, প্রতিটি শেয়ার হবে সমমূল্যের, অর্থাৎ 200 শেয়ার যদি হয় প্রতিটি শেয়ারের মূল্য হবে 200 টাকা। একজন ব্যক্তি যদি 100 শেয়ার ক্রয় করেন তাহলে ওই কোম্পানি তিনি ওই 100 শেয়ার অংশের মালিক। আবার কেউ যদি 1টি শেয়ার ক্রয় করেন তাহলে তার ওই 1 অংশের মালিক হবেন। এটাই এখানে বলা আছে। এরপরে রয়েছে এই সংগঠন শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, অর্থাৎ হাত বদল করা যাবে। শেয়ার ক্রয় বিক্রয় করা যাবে, শেয়ার হাত বদল করা যাবে। আমরা জানি বাংলাদেশে দুটো শেয়ার ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হলো চট্টগ্রাম বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ, একটা সিএসসি আর ডিএসসি। সিএসসিটা হলো চিটাগাং স্টক এক্সচেঞ্জ আর ডিএসসি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই দুটো বাজারে বাংলাদেশে যতগুলো কোম্পানি রয়েছে এই কোম্পানির শেয়ারগুলো অনায়াসেই এখান থেকে হাত বদল করা হয়। এরপরে রয়েছে, আমরা যদি এই সংখ্যার আলোকে আরো দেখতে পারি, এই সংগঠনের একটি যৌথ মূলধন থাকে যা শেয়ার নামক অনেকগুলো নির্দিষ্ট মূল্যের এককে বিভক্ত হয়। এই মূলধন আমরা বলেছিলাম যে যৌথ মূলধনী কারবারে মূলধন সংগ্রহ করা হয় শেয়ার বিক্রির মাধ্যমে। আর আমরা বলেছিলাম যে প্রতিটি শেয়ারের মূল্য হবে সমান। আগেই আমরা বলেছি, যেমন যদি 2 লাখ শেয়ার থাকে বা 2000 শেয়ার থাকে আর প্রতিটা শেয়ারের মূল্য যদি 200 টাকা ধরে নেওয়া হয় তাহলে যতগুলো শেয়ার থাকবে তার প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে 200 টাকা, অর্থাৎ প্রতিটি শেয়ারের মূল্য হবে সমান। কোনো শেয়ারের মূল্য 100 টাকা, কোনো শেয়ারের মূল্য 200 টাকা, কোনো শেয়ারের মূল্য 300 টাকা, এমন করা যাবে না। এটা আইনি বলা রয়েছে। তবে মালিকানার ক্ষেত্রে কেউ একাধিক শেয়ার ক্রয় করে এর মালিকানা গ্রহণ করতে পারবেন। এরপর আছে এটি দৃশ্যমান স্পর্শনীয় নয়, এটা ধরা ছোঁয়া যায় না, এই কোম্পানি ধরা ছোঁয়া যায় না। এছাড়া রয়েছে এটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন হয়, মালিকের মৃত্যু হলেও এই কারবারের অবসান হয় না। এইটা দিয়ে এটাই প্রমাণ করে যে মালিক মারা গেলেই কারবারের অবসান বা বিলম্ব ঘটে না। কারণ হলো অবাধে এই শেয়ারগুলো বিভিন্ন ব্যক্তির হাতে চলে যাওয়ার ক্ষেত্রে তারা তার শেয়ার ক্রয়ের মাধ্যমে এর মালিকানা গ্রহণ করে থাকেন। কারণ যেহেতু এই শেয়ারটা হাত বদল করা যায়, তাহলে একজন শেয়ারধারী মৃত্যুবরণ করলে এই কোম্পানির অবসান ঘটবে না। মৃত্যু ব্যক্তির শেয়ার আবার পুনরায় বিক্রি করে অন্য যে কেউ আবার এই কোম্পানির মালিক হতে পারবেন। তাই বলা যায় যে এই কারবার এমন একটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কোম্পানি যা ইচ্ছে করলে একজন শেয়ারধারী বা একজন মালিক মৃত্যুবরণ করলে বা মস্তিষ্ক বিকৃত ঘটলে বা দেউলিয়া হয়ে গেলেও এ কারবারের পরিসমাপ্তি ঘটবে না। এরপরে আছে এটি নিজ নামে তৃতীয় পক্ষের সাথে চুক্তিগত বা অন্য কোনো সম্পর্কে আবদ্ধ হতে পারে। এটা নিজ নামে যে কোনো একটা লিমিটেড কোম্পানি হোক, প্রাইভেট লিমিটেড অথবা পাবলিক লিমিটেড কোম্পানি আমরা আগেও বলেছিলাম যে কোম্পানি দু প্রকার হতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি। এটা নিজ নামেও এটা করা যায়, এটা চুক্তি করে এটা করা যায় বা অন্য কোনো সম্পর্কের সাথেও আবদ্ধ হতে পারে। তাহলে আমরা সুপ্রিয় বন্ধুরা আজকে শুধুমাত্র যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে এবং এইটা ব্যাখ্যা করলে এই কোম্পানির সাধারণ যে কিছু বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখলাম, তাতে আমরা এটা প্রমাণ করে যে 1994 সালে বাংলাদেশে বলবৎযোগ্য কোম্পানি আইনে এই
যৌথ মূলধনী কারবার গঠিত, নিবন্ধিত ও পরিচালিত হয়। এই কারবারে পরিসমাপ্তি ঘটাতে হলেও এই আইনের মাধ্যমেই এটার পরিসমাপ্তি ঘটাতে হবে। অর্থাৎ কোনো একজন সদস্য মারা গেলেই এই কোম্পানির বিলোপ সাধন ঘটবে না। অর্থাৎ সকল এই কোম্পানি যখন বিলোপ ঘটাতে হবে তখন আইনের মাধ্যমে এর বিলোপ ঘটাতে হবে। আইন ছাড়া, আইনের অধীন ছাড়া, আইনে যেটা বলা আছে সেই রকম ছাড়া কখনোই এই কোম্পানির অপসারণ করানো যাবে না। সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে আপাতত এতটুকুই জানলাম। পরবর্তী ক্লাসে এই কারবারের গঠন প্রণালী, বৈশিষ্ট্য বিস্তারিত আমরা আলোচনা করব। তোমরা আমাদের সাথে থাকবে। আর একাদশ শ্রেণীতে যারা তোমরা রয়েছো, তোমরা নিয়মিত আমার এই ক্লাসগুলো লক্ষ্য করবে। আমি তোমাদের সাথে প্রতিনিয়তই আছি এবং থাকবো। তোমরা আমার জন্য দোয়া করবে। আর আমার কলেজের ফেসবুক আইডিটা তোমরা একটু খেয়াল করো, যে এটা এই ফেসবুক আইডির মাধ্যমে তোমরা এটা জানতে পারবে। আমি নামটা বলে দিচ্ছি, a.a.c দুমকি ফেসবুক আইডি। আমি আবার রিপিট করছি, a.a.c দুমকি। এইখানে তুমি সার্চ করলে আজিজ আহমেদ কলেজের লোগো সহ অ্যাকাউন্টটা দেখতে পাবে। এটার ভিতরে ঢুকে তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।